আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আরও একটি আয়োজনে। তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তোমাদের যে এই যে সামনের পৌরনীতি প্রথম পত্রের ক্লাস বা সিভিক্সের ফার্স্ট পেপারের ক্লাস, সেটার উপরে আজকে আমরা তোমাদের একটি ক্লাস নিব। এই ক্লাসে আমরা মূলত এমসিকিউ সলভ করব, কিন্তু এর ভিতরে আমরা এমন সব তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব বা এমন সব বিষয় নিয়ে তোমাদের সামনে আসব যেগুলো আসলে কেবলমাত্র তোমাদের এমসিকিউ বা নৈর্ব্যক্তিক না, তোমাদের সৃজনশীল বা সিকিউ এর জন্য কাজে লাগবে। এবং একই সাথে তোমরা যে ক নাম্বারের উত্তর করো, যেটা 1 নাম্বারের উত্তর সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন, সেখানেও কিন্তু এই তথ্যগুলো তোমাদের দরকার বা প্রয়োজন হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। এমনিতে তোমাদের আসলে সময় কিন্তু বেশি নেই। ওকে, আচ্ছা, আমরা যদি দেখি একদম প্রথম প্রশ্ন, কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? এখানে অপশন কি আছে? সামাজিক, আইনগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক। এখন তোমাদের মনে হতে পারে যে এটা তো পৌরনীতির উপর ক্লাস, বা এটা তো পৌরনীতির উপরে একটা কোশ্চেন, তাহলে পৌরনীতির সাথে তো আসলে সমাজের খুব একটা সম্পর্ক না, আবার সম্পর্ক তোমার আইনের মোটামুটি আছে, সাংস্কৃতিকের তো নাই, অর্থনৈতিক নাই। তাহলে সেই হিসাবে তুমি যদি আইনগত দিয়ে দাও তাহলে কি হবে বলো তো? উত্তর হবে ভুল। তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের সব কর্মকাণ্ডই অর্থনৈতিক। তোমরা ক্লাস করতেছো কেন? ভালো রেজাল্ট করবা। ভালো রেজাল্ট কেন করবা? তোমাদের আসলে এই যে এইচএসসির পথ পাড়ি দিয়ে, তারপরে অনার্স মাস্টার্সের পথ পাড়ি দিয়ে তোমরা একটা ভালো চাকরি বাকরি করতেছো, এর জন্য কিন্তু তোমরা পড়াশোনা করতেছো বা আমাদের এই ক্লাসটা দেখতেছো। তাহলে এই যে আমাদের ক্লাস দেখে বা পড়াশোনা করে আসলে যদি তোমাদের কোনো লাভ না হতো বা আসলে তোমাদের যদি অর্থ উপার্জন না হতো, তাহলে কিন্তু তোমরা এই বোরিং পড়াশোনা করতে না বা পড়াশোনার পিছনে এত টাইম দিতে না। বা আমি যে তোমাদের সামনে ক্লাস নিচ্ছে, হ্যাঁ অবশ্যই আমার পড়াতে ভালো লাগে, স্বাভাবিক, কিন্তু এর পিছনে মূল যে কারণটা সেটা কিন্তু এই অর্থনৈতিক কারণ। তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাকশন যাই বলো না কেন, আমাদের প্রত্যেকটা না হইলেও মেজরিটি বা অধিকাংশ আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে অ্যাকশন, তার পিছনে দায়ী হলো এই অর্থনৈতিক কারণ। তাহলে কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন? তাহলে তোমার যদি আসলে অর্থনৈতিক স্বাধীনতা না থাকে, তাহলে রাজনৈতিক স্বাধীনতা তোমার কাছে কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যাবে। আচ্ছা, তথ্য অধিকার নিশ্চিত করে। তথ্য অধিকার কোনগুলো নিশ্চিত করে? তোমাদের মধ্যে আরেকটা বদ অভ্যাস হলো, যখনই তোমরা দেখো যে যে 1 2 3 অপশন আছে বা উপরে সবগুলি বা কোনোটিই নয়, তখন তোমরা চোখ বন্ধ করে দাগায় দিয়েছো। এটা কিন্তু আসলে করা যাবে না, এটা একটা খুব বাজে অভ্যাস। কারণ তোমাদের যতটুকু বুদ্ধি, তোমাদের প্রশ্ন যারা সেট করছে তাদের কিন্তু তার থেকেও বেশি বুদ্ধি। এর জন্য তোমাদেরকে কোন জায়গায় ট্র্যাপ বা হলো কি ফাঁদে ফেলা যায় তারা কিন্তু সেটা খুব ভালোভাবেই জানে। আচ্ছা দেখি, তথ্য অধিকার নিশ্চিত করে কোনগুলা? কি নিশ্চিত করে? মানে তোমাদের যদি তথ্যের অধিকার থাকে বা তোমাদের যদি রাইট টু ইনফরমেশন থাকে, তোমাদের কি থাকে? রাইট টু ইনফরমেশন, মানে আমার জানার অধিকার আছে। তাহলে কি হবে আমরা একটু দেখি। রাইট টু ইনফরমেশন, প্রশাসনের জবাবদিহিতা থাকবে। হ্যাঁ, প্রশাসন যে কাজ করতেছে, তুমি এই দেশের নাগরিক, এই তুমি রাষ্ট্রের নাগরিক, প্রশাসন বাধ্য তোমাকে জানাতে যে কি হচ্ছে না হচ্ছে। এর জন্য কিন্তু প্রত্যেক বছর বছর এই যে বাজেট পাবলিকলি পেশ করা হয়। তাহলে কিন্তু তাদের কিন্তু বাজেটটা, এটা তো তাদের ইন্টারনাল বিষয়, এটা তো আমার তোমার জেনে কিন্তু আসলে অতটা খুব একটা লাভ হচ্ছে না। আমাদের একটা আমরা জ্ঞান পাচ্ছি, ঠিক আছে, কোন খাতে সরকার কি হলো গিয়ে কত টাকা ব্যয় করতেছে, আমরা জানতে পারতেছি, কিন্তু আসলে আক্ষরিক অর্থে কিন্তু আমাদের ডিরেক্টলি কোনো লাভ হচ্ছে না। কিন্তু জানাচ্ছে কেন? কারণ প্রশাসনের জবাবদিহিতা, প্রশাসন এই রাষ্ট্রের নাগরিক, আমার তোমার কাছে জবাব দিতে বাধ্য যে এই যে এতগুলো টাকা তারা আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স থেকে পাচ্ছে বা বিভিন্ন খাত থেকে পাচ্ছে, তারা কোন কোন খাতে ব্যয় করতেছে। আচ্ছা, তাহলে প্রশাসনের জবাবদিহিতা এটা তো ঠিকই আছে। নাগরিক অধিকার, আমরা নাগরিক, আমাদের তো কিছু অধিকার আছে, সেই অধিকারগুলো আমরা পাচ্ছি। আবার সরকারি সংগঠনের দায়িত্বহীনতা। আচ্ছা, তথ্য অধিকার নিশ্চিত করার সাথে কি সরকারি সংগঠনের দায়িত্বহীনতার আদৌ কোনো সম্পর্ক আছে? এটা একদম ভিন্ন জিনিস না? তাহলে এটা হবে। তাহলে এক আর দুই কোনটা আছে? এইটা। তাহলে সঠিক উত্তর প্রথমটা। আচ্ছা, আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক দেখা যায়। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক কোথায় দেখা যায়? রাষ্ট্রপতি শাসিত সরকারে দেখা যায়। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার যে সময় ছিল, সেই সময় কিন্তু আসলে
আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে কি ছিল না, সুসম্পর্ক ছিল না। আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা, যেটা হলো গিয়ে মূলত জাতীয় সংসদ করে থাকে। জাতীয় সংসদ মূলত এই যে আইন প্রণয়ন করে থাকে। আর এইখানে কি বলছে শাসন বিভাগ, শাসন বিভাগ হলো গিয়ে সচিবালয়। তাহলে দেখো এখানে কিন্তু যদি রাষ্ট্রপতি ক্ষমতায় থাকে বা রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, রাষ্ট্রপতি কিন্তু চাইলেই এই যে দুইটা যেই আলাদা পৃথক ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, সেখানে কিন্তু একটা বাধা হিসাবে সে দাঁড়াতে পারে। তাহলে রাষ্ট্রীয় শাসিত সরকার হবে না, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, মানে আমাদের সরকারটা যেরকম মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এখানে কিন্তু এই যে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে যে সুসম্পর্ক, মানে একটা আর একটাকে সহায়তা করার মাধ্যমে যে কাজটা করে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। একনায়কতান্ত্রিক সরকারে তো এটা কোনো প্রশ্নই ওঠে না, এখানে কোনো আইন বিভাগ নাই, কোনো শাসন বিভাগ নাই, কোনো কিছু নাই। এই একনায়ক বা হলো গিয়ে রাষ্ট্রের যে প্রধান বা স্বৈরাচার যেটাই বলো না কেন, উনি যেটা বলবে সেটাই হবে। আর রাজতান্ত্রিক সরকার, রাজতান্ত্রিক সরকার কোনটা? রাজতান্ত্রিক সরকার বর্তমানে অত একটা বেশি দেখা যায় না, মানে যেখানে যেটা মূলত রাজা রানীর সংসার না, রাজা রানীর কি রাষ্ট্র, মানে যেখানে প্রধান হবে আইদার রাজা বা রানী, সেরকম হলো গিয়ে দেশকে বলা হয় বা সেরকম সরকারকে বলা হয় তোমার রাজতান্ত্রিক সরকার। তাহলে উত্তর কোনটা? উত্তর হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকারে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে কি দেখা যায়? সুসম্পর্ক দেখা যায়। আচ্ছা, তারপরে আমরা দেখি রাজনৈতিক দলের সরকার গঠনের মূল মন্ত্র হওয়া উচিত কি? এই যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাই না বাংলাদেশে, বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা এখন প্রায় নিবন্ধনকৃত রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 51 থেকে 52টা। আচ্ছা, তাহলে এই রাজনৈতিক দল যখন সরকার গঠন করতে চায়, মানে নির্বাচনের আগে, তাদের আসলে মূল মন্ত্র কি হওয়া উচিত? হরতাল। আসলে হরতাল করে নিজেদের পলিটিক্যাল পার্টির যে দাবি দেওয়া পেশ করা বাদে কিন্তু কারোর লাভ হয় না। মানুষজন রাস্তায় যে মনে করো গাড়ি ঘোড়া পায় না, তারপরে হলো কি দোকানপাট বন্ধ থাকে, যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু কি হয়ে যায়, তাদের আসলে জীবিকা নির্বাহ করাও কষ্ট হয়ে যায়। মানে আজকে একদিন হরতালের জন্য তারা যদি রাস্তায় বেরোতে না পারে, তাদের একদিনের খাবার বন্ধ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর মনে করো যে কি তুমি রাস্তায় কোনো জায়গায় যাইতে পারতেছো না, যানবাহন নাই, বা রাস্তায় হলো গিয়ে মিছিল হচ্ছে, জ্বালাও পোড়াও হচ্ছে, তারপরে যে রাষ্ট্রের তো একটা বড় অর্থনৈতিক ক্ষতি হয় যদি এরকম হরতাল অবরোধ চলে। তাহলে হরতাল তো হবে না, আন্দোলন হবে না, জনমত গঠন। এখন জনমত গঠন এক হিসাবে হয় ঠিক আছে, কিন্তু জনমত গঠনের মাধ্যমে কিন্তু একটা প্রসেস, একটা স্টেপ ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মেজর না, এটা কিন্তু মূল মন্ত্র হওয়া উচিত না। এটা অন্যতম মন্ত্র তুমি বলতে পারো, এটাকে তুমি অন্যতম মন্ত্র বলতে পারো, কিন্তু যখন মূল মন্ত্র হবে তখন নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা। যে বাংলাদেশের যে সংবিধান বা বাংলাদেশের যে নিয়মকানুন, সেখানে বলা আছে যে একটা পলিটিক্যাল পার্টি যখন সরকার গঠন করতে চায় বা নির্বাচনকালীন সময়ে সে কী কী করতে পারবে, কী কী করতে পারবে না, এই ইনস্ট্রাকশনগুলো, এই নিয়ম নীতিগুলো মেনটেন করাই আসলে সব থেকে আইডিয়াল। তাহলে রাজনৈতিক দলের সরকার গঠনের মূল মন্ত্র কি হওয়া উচিত? নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা এর মূল মন্ত্র হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি যে উদ্দীপক নির্ভর এমসিকিউ দুইটা। জনাব আবিদ একজন সংসদ সদস্য, তিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করে থাকেন এবং গরিব দুঃখীদের সাথে হাসি মুখে কথা বলেন। সাধারণ বক্তব্য ও কাজের দ্বারা জনগণ ভূষণভাবে, জনগণ এখানে ভূষণ না, এখানে ভীষণ, জনগণ ভীষণভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয় এবং যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকে। মানে এক কথায় এই যে জনাব আবিদ তিনি একজন সংসদ সদস্য এবং তিনি সবার সাথে সদাচরণ করেন, সবার সাথে ভালোভাবে মিশেন এবং একে অপরের সাথে সমস্যাগুলা শোনার চেষ্টা করেন এবং সমাধানের যাওয়ার চেষ্টা করেন। এর জন্য জনাব আবিদ যখন কোনো কিছু করতে বলে, তখন তার যারা ফলোয়ার আছে, তার যারা পার্টির আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে জনাব আবিদের পাশে এসে দাঁড়ান। তাহলে উদ্দীপকের জনাব আবিদ কোন ধরনের নেতৃত্বের অধিকারী? বিশেষজ্ঞ সুলভ। জনাব আবিদ বিশেষজ্ঞ হইতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু জনাব আবিদ যে বিশেষজ্ঞ এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স কি এখানে দেখা গেছে? দেখা যায়নি, তাহলে এটাও হবে না। আচ্ছা, রাজনৈতিক ঠিক আছে, কিন্তু আসলে আমরা রাজনৈতিক নেতাদের ক্যারেক্টারিস্টিক্স বলতে যেরকম মনে করি সেরকম ক্যারেক্টারিস্টিক্স কিন্তু জনাব আবিদের মধ্যে দেখা যায় না, তাহলে এটাও হবে না। প্রশাসনিক, আসলে এটা তিনি যে কাজটা করছেন এটা আসলে তার প্রশাসনিক দায়িত্ব না, এই কাজগুলো না করলেও তাকে কোনো জবাবদিহিতার মধ্যে করতে যেতে হতো না। যদি কোনো কাজ না করার মাধ্যমে
যদি কোনো একজন এই যে সংসদ সদস্য বা মিনিস্টার অফ পার্লামেন্টকে জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন সেটা হলো প্রশাসনিক কাজ। তাহলে এটাও না, তাহলে কি হবে? সম্মোহনী, বা আমরা যেটাকে বলি না ইংরেজিতে ক্যারিজমেটিক। ক্যারিজমেটিক, তাহলে জনাব আবিদ একজন ক্যারিজমেটিক লিডার, এবং তিনি কোন ধরনের নেতৃত্বের অধিকারী? তিনি ক্যারিজমা এর অধিকারী, মানে মানুষকে তিনি সম্মোহন করতে পারেন, মানে মানুষকে নিজের দিকে টানতে পারেন, মানুষকে নিজের যে কথাগুলা, নিজের যে দাবিগুলা, সেগুলার দিকে মানুষকে ধাবিত করতে পারেন। এই ধরনের লিডারকে বলা হয় ক্যারিজমেটিক লিডার। এই ধরনের লিডারকে কি বলা হয়? ক্যারিজমেটিক লিডার। ওকে, আচ্ছা, এই উদ্দীপকের আরেকটা প্রশ্ন, জনাব আবিদের মতো নেতৃত্ব রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করবে? সুশাসন, অস্থিতিশীলতা, অপরাধ প্রবণতা নাকি নৈতিকতা? সুশাসন, অস্থিতিশীলতা, অপরাধ প্রবণতা নাকি নৈতিকতা? এখন অস্থিতিশীলতা তো হবেই না, এটা তো প্রশ্নই ওঠে না, কারণ আমরা দেখতেছি কি যে জনাব আবিদ একজন ভালো নেতা, তাই না? তাহলে তিনি, তার মাধ্যমে সমাজে অস্থিতিশীলতা হবে না, স্বাভাবিক, আশা করি হবে না। অপরাধ প্রবণতাও হবে না। এখন জনাব আবিদ যে শিক্ষাটা দিচ্ছে সেটা কিন্তু আসলে কোনো নৈতিক শিক্ষা না। তিনি কিন্তু মানুষকে ভালো মন্দের শিক্ষা দিচ্ছে না, তিনি কিন্তু মানুষকে বলতেছে না যে এটা ঠিক এটা বেঠিক, বা এটা করো না সেটা করো না। তিনি যে জিনিসটা করতেছে, মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতেছে, যার ফলে কি হবে? মানুষ যে কোনো সমস্যা তাকে যে বলতে পারবে, এবং তিনি মানুষের সমস্যাগুলো বুঝতে পারবেন, সেগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন, ডায়াগনোসিস করতে পারবেন, এবং এর মাধ্যমে সমস্যাকে দূর করতে পারবেন, এবং তার মাধ্যমে কি হবে? দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। দেশে কি প্রতিষ্ঠা হবে? সুশাসন প্রতিষ্ঠা হবে, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স। তোমাদের কিন্তু আমি বারবারই বলে থাকি যে এই ধরনের যেই নামগুলা, এই ধরনের যে টার্মগুলা, সেগুলোর ইংরেজি প্রতিশব্দ তোমরা জেনে রাখবা, কারণ এগুলা মনে করো তুমি যখন তোমার লেখার ভিতরে আনবা, স্বাভাবিকভাবে তোমার যে খাতা যিনি দেখবেন তার নজর তোমার দিকে পড়বেন। এবং তুমি জানো যে আসলে হার্শ রিয়ালিটি হলো বাংলাদেশের একজনের শিক্ষক, মানে এই এসএসসির খাতা, এইচএসসির খাতা, একজন শিক্ষককে অনেক খাতা দেখতে হয়, এবং এর ফলে তিনি আসলে কোনো খাতে ওইভাবে নজর দিতে পারেন না, অনেকটা এভারেজ মার্কিং করে যায়। কিন্তু তোমার তো এভারেজ মার্কিং পেলে হবে না, তোমার তো সেরা থেকে সেরা মার্কসটা পেতে হবে, তাই না? এবং এর মাঝখানে, মানে এর জন্য লেখার মাঝখানে যখন এরকম ইংরেজি প্রতিশব্দগুলো তুমি দিয়ে দিবে, স্বাভাবিকভাবে যিনি খাতা দেখবে তার কিন্তু তোমার খাতার উপর একটা সুনজর পড়বে, এবং একটা ভালো মার্কস পাওয়ারও সম্ভাবনা কিন্তু তোমার থেকে যাবে। আচ্ছা, বাংলাদেশের আইনসভার অধিবেশন আহ্বান করেন কে? বাংলাদেশের আইনসভার অধিবেশন আহ্বান করেন কে? আচ্ছা, আইনসভার অধিবেশন আহ্বান করার একমাত্র যার যার ক্ষমতা আছে, তিনি হলো রাষ্ট্রপতি কিংবা প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি কিংবা প্রেসিডেন্ট। আর একটা কমন প্রশ্ন, সংসদের নেতাকে, সংসদের নেতাকে, সেটা হলো প্রধানমন্ত্রী। সংসদের নেতাকে, এটার কারণ কি? সংসদের নেতা প্রধানমন্ত্রী কেন? দেশের প্রধান রাষ্ট্রপতি, এক হিসাবে হলো গিয়ে পার্লামেন্ট চালায় রাষ্ট্রপতি, পরিচালনা করে হলো গিয়ে তোমার এই যে স্পিকার। তাহলে সংসদ নেতা কেন প্রধানমন্ত্রী? তার কারণ হলো সংসদে যারা বসে, বা মিনিস্টার অফ পার্লামেন্ট বা এমপি আমরা যাদেরকে বলি, তারা যেই দলের বেশি সেই দল থেকে কিন্তু সাধারণত প্রধানমন্ত্রী হয়। তাহলে তুমি মনে করো কোনো জায়গায় গেছো, আমি কোনো জায়গায় গেছি, সেখানে 100 জন আছে, তার ভিতরে 70 জন তোমার ফলোয়ার, 30 জন আমার ফলোয়ার। তাহলে এই 100 জনের ভিতরে নেতাকে তুমি না আমি? অবশ্যই তুমি, কারণ তোমার হলো গিয়ে পক্ষে লোক বেশি। যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষে একটা সংসদে লোক বেশি থাকে, এর জন্য প্রধানমন্ত্রীকে কি বলা হয়? বলা হয় সংসদের নেতা বা সংসদ নেতা। আচ্ছা, এর মধ্যে কোন চেতনাটি সবচেয়ে প্রবল থাকে? এর ভিতরে কোন চেতনাটি সবচেয়ে প্রবল থাকে? এবং এই টাইপের কনফিউজিং প্রশ্ন কিন্তু বারবার দিয়ে থাকে। অনেকের মনে হয় যে আচ্ছা, অর্থনীতি তো সব কিছুর হলো কি পিছনে দায়ী, ভাই আজকের ক্লাসেই বললো এবং আমরাও জানি, তো এটা কি অর্থনীতি হবে নাকি গোষ্ঠী? অনেক সময় দেখা যায় একটা গোষ্ঠী খুবই পাওয়ারফুল, অন্যজনকে মোটিভেট করতেছে। আবার হলো গিয়ে ধর্ম, আমরা জানি যে বাঙালিরা খুব ধর্মভীরু, ধর্মপরায়ণ, তাহলে ধর্মই তো বেশি হওয়ার কথা। এবং ধর্ম নিয়ে কোনো কিছু বললে আমরা সাধারণত সেটাকে হেলাফেলা করি না, আমরা সেটাকে আমরা না দেখার ভান করে থাকি না, সেটার এগেনস্টে আমরা একটা কঠোর স্টেপ নেই, নাকি এটা হলো
রাজনৈতিক, কোনটা হবে? এখন দেশের মধ্যে এখন আমরা কি পড়তেছি? আমরা কি কোনো ধর্মীয় কথা বলতেছি? আমরা কি কোনো জাতির কথা বলতেছি? নাকি আমরা কোনো গোষ্ঠীর কথা বলতেছি? নাকি আমরা কোনো অর্থনৈতিক আলাপ আলোচনা করতেছি, তাই না? আমরা কি নিয়ে আলোচনা করতেছি? আমরা আলোচনা করতেছি পৌরনীতি নিয়ে, আমরা আলোচনা করতেছি একটা রাষ্ট্র নিয়ে, আমরা আলোচনা করতেছি একটা দেশ নিয়ে। এবং একটা রাষ্ট্র এবং একটা দেশের সব থেকে পাওয়ারফুল যে ক্ষমতাটা, সেটা হলো রাজনৈতিক ক্ষমতা। সেটা কি ক্ষমতা? রাজনৈতিক ক্ষমতা। তুমি আজকে তুমি যে দল করো, সাপোজ ড্যাশ 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 দল করো, তোমার দল আজকে দেশ চালাচ্ছে, দেশ পরিচালনা করতেছে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী তোমার দেশে, তুমি ক্ষমতায় আসো। 5 বছর পর তোমার দল আর ক্ষমতায় থাকতেছে না, ড্যাশ 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 দল ক্ষমতায় থাকতেছে। তখন কিন্তু তোমার আর এই যে আগের 5 বছর তোমার যে ক্ষমতা ছিল, তোমার যে পাওয়ার ছিল, তোমার যে অথরিটি ছিল, সেটা কিন্তু এখন আর থাকবে না। তাহলে এর ভিতরে কোন চেতনাটা সবচেয়ে প্রবল? প্রবল চেতনা হলো গিয়ে রাজনৈতিক। আচ্ছা, এর জন্য দেখো কনটেক্সট বাই কনটেক্সট প্রশ্নের উত্তর কিন্তু চেঞ্জ হতে পারে। আচ্ছা, জাতিরাষ্ট্রের প্রবক্তাকে, জাতিরাষ্ট্রের প্রবক্তাকে, এটা মানে খুবই 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 কমন আসা প্রশ্ন, এটা খুবই কমন আসা প্রশ্ন। এবং জাতিরাষ্ট্রের প্রবক্তাকে নিকোলা ম্যাকিয়াভেলি, আর কোনো ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। যেরকম একটা কনসেপ্ট বা একটা টার্ম দিয়ে বলে এটা কে করছে, এটার উদ্ভাবক কে, কত সালে হয়েছে, এই বইটা কে লিখছে, ইনি কোন বই লিখছে, কোন বই লেখেন নাই, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। এর জন্য এই টাইপের যতগুলা তথ্য আছে সবগুলা কিন্তু তোমাদের ভালো মতো মুখস্থ রাখতে হবে। জাতীয় চেতনার চূড়ান্ত বহির্প্রকাশ কোনটি? জাতীয় চেতনার চূড়ান্ত বহির্প্রকাশ কোনটি? জাতীয় চেতনার চূড়ান্ত বহির্প্রকাশ হলো গিয়ে রাষ্ট্র। তার কারণ হলো তোমার যেই জাতীয়তাবাদী চেতনা, তোমার যে জাতীয়তাবাদী চেতনা, বা যে এই জাতিটা আমার, এই জায়গাটা আমার, এই দেশটা আমার, এই যে এরকম কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলোর ভিতর থেকে কি রাষ্ট্র হয়ে ওঠে। আর ঐক্যবদ্ধ অনুভূতি এবং রাজনৈতিক চাপ নিয়ে কি গঠিত হয়? রাজনৈতিক এরকম চাপ বা রাজনৈতিক রূপ নিলে গঠিত হয় একটা রাষ্ট্র। তাহলে জাতীয় চেতনার চূড়ান্ত বহির্প্রকাশ হবে কোনটা? রাষ্ট্র। মানে এক হিসাবে, এক কথায় বললে, মনে করো যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পিছনে কিন্তু অন্যতম একটা কারণ ছিল এই জাতীয় চেতনা বা জাতীয়তাবাদী চেতনা। মানে আমরা মনে করতেছি যে এইখানে আমরা বসবাস যারা করতেছি তারা সবাই এক জাতি, এবং আমাদের কমন কিছু লক্ষ্য আছে, আমাদের কমন কিছু গোল আছে, আমাদের কমন কিছু চাহিদা আছে, এবং এগুলা আমরা পেতে চাই, এবং আমাদের এগুলা কি পেতে হবে। এবং এর জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম, এবং সেই যুদ্ধের পরে 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা কি পাই? আমরা পাই নতুন একটা রাষ্ট্র। তাহলে দেখো, জাতীয় চেতনার চূড়ান্ত বহির্প্রকাশ কোনটা? জাতীয় চেতনার চূড়ান্ত বহির্প্রকাশ হলো গিয়ে রাষ্ট্র। আচ্ছা, কোন ব্যক্তি স্পিরিট অফ লস গ্রন্থটি লিখেছেন? কোন ব্যক্তি স্পিরিট অফ লস গ্রন্থটি লিখেছেন? এই যে দেখো, একটু আগেই বললাম যে তোমার বইয়ের নাম দিয়ে বলে বা গ্রন্থের নাম দিয়ে বলে এটা কে লিখছে বা কে লেখে নাই, এরকম একটা গ্রন্থ হলো স্পিরিট অফ লস। খুবই গুরুত্বপূর্ণ তোমার গ্রন্থ, যেটা সমাজবিজ্ঞানে যারা আছে তোমাদেরও লাগবে। সেটা হলো মন্টেস্কু, সেটাকে মন্টেস্কু। আচ্ছা, জাতীয় সংসদ কাজ করে থাকে কি নিয়ে? জাতীয় সংসদ কাজ করে থাকে কি নিয়ে? জাতীয় সংসদ কিন্তু আমরা জানি কি বাজেট পাস করে জাতীয় সংসদ স্বাভাবিকভাবে, এটা আমরা জানি। আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করে, এটা তো জাতীয় সংসদের মূল কাজ। আরেকটা হলো কি বিচার সংক্রান্ত। অনেকেই মনে করে যে বিচার সংক্রান্ত কাজ তো বিচার বিভাগের, এটা তো জাতীয় সংসদের হওয়ার কথা না। কিন্তু এই যে জাতীয় সংসদ বিচার সংক্রান্ত কাজ কাদের করে দেখো তো? করে হলো গিয়ে স্পিকারের। করে কাকে? স্পিকারের। তারা যদি স্পিকারকে যোগ্য মনে না করে, স্পিকার যদি তার নিয়ম কানুন ভঙ্গ করে, তখন কিন্তু আদালতের মেজরিটি ভোট পেলে স্পিকার নেমে যেতে বাধ্য। তারপর আর কে? আর হলো ডেপুটি স্পিকার বা সহকারী স্পিকার, সেও কিন্তু এটাই। তারপরে আর কে আছে? আর হলো ন্যায়পাল, আরেকজনকে ন্যায়পাল। ন্যায়পালের কাজই হলো তোমার নিয়ম কানুন সব ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা, কেউ দুর্নীতি করতেছে কিনা, এগুলো ন্যায়পালের দেখার কাজ। ন্যায়পাল যদি তার ঠিক মতো কাজ না করে সংসদের মেজরিটি যদি ভোট দেয়, তাহলে কি হবে? তাহলে এই যে তারা কিন্তু তাদের পদ থেকে বহিষ্কার হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো গিয়ে প্রেসিডেন্ট। এটা হলো গিয়ে কি?
প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টকেও করতে পারে। এবং এই যে টার্মটা, এটা একটা সুন্দর টার্ম আছে, এই টার্মটার নাম হলো অভিশংসন। অভিশংসন। তাহলে এটার উত্তর কি হবে? 1 2 3। আচ্ছা, তারপরে আমরা দেখি আধুনিক সময়ের আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হয় কোনটি? আধুনিক কালে, আর কি একটু ভুল গেছে, আধুনিক কালে আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কোনটাকে দেখা হয়? এখন দেখো, তোমার একটা সময় ছিল যখন প্রথাগত বিষয়কে সময়ের সাথে সাথে আইনে রূপদান করা হয়েছে। প্রথা মানে সমাজে যে জিনিসটা চলে আসতেছে, তারপর ধর্মীয় অনেক বিষয়কে আইনে একসময় স্থান দেওয়া হয়েছে। বিচারকের রায় মানে বিচারক অ্যাট দ্যাট মোমেন্ট যেটা মনে করবে সেটাকে আইন হিসেবে বিবেচিত করা হবে। কিন্তু বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে নির্ভরশীল এবং সব থেকে যেই জিনিসটাকে সবাই মেনে চলে যে না এটা আইন হতে পারে বা আইন হতে পারে না, সেটার একটা অন্যতম উদাহরণ এবং সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হলো গিয়ে আইনসভা। তার কারণ কি? আইনসভাতে যারা হলো গিয়ে বিজ্ঞ ব্যক্তি আছেন, আইনসভাতে যারা হলো জাতীয় সংসদের প্রত্যেকটা অঞ্চল থেকে আসা নির্বাচিত প্রতিনিধিরা আছেন, তারা নিজেদের মত পেশ করে এবং অন্যদের মত শোনার মাধ্যমে এবং এক প্রকার ডিবেটের মাধ্যমে এবং ডেমোক্রেসি মেনটেন করে কি হয়, একটা বিল পাস হয় বা একটা হলো গিয়ে আইন প্রণয়ন করা হয়। তাহলে আইন প্রণয়নের সব থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেই অংশটা বা যেখান থেকে আইন আসে সেটা হলো কি আইনসভা। সেটা কি আইনসভা। এইগুলা কোনো এককালে সঠিক ছিল, কোনো এককালে সঠিক ছিল, কিন্তু কারণ এইভাবে আইন আসতো আগে। কিন্তু এখন বর্তমান সময়ে যেহেতু বলা হয়েছে বা আধুনিক সময় বলা হয়েছে, আধুনিক সময় হইলে উত্তর একদম চোখ বন্ধ করে কি হবে? চোখ বন্ধ করে হবে আইনসভা। আচ্ছা, নাগরিকতার সাথে জড়িত সম্পর্কে যে স্বাস্থ্য আলোচনার করে তাই পৌরনীতি। এখানে শাস্ত্র না, শাস্ত্র, এখানে হবে শাস্ত্র বা বিষয়, শাস্ত্র বা বিষয়। আচ্ছা, শাস্ত্র বা বিষয়। তাহলে যেই শাস্ত্রে বা যেই বিষয়ে কি নাগরিকতার সাথে জড়িত সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটাকেই বলে পৌরনীতি। তাহলে দেখো, পৌরনীতির একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে এবং পৌরনীতির সুন্দর সংজ্ঞাটা কে দিয়েছে? এম হোয়াইট। এম হোয়াইট কে দিয়েছেন? এম হোয়াইট। আচ্ছা, পৌরনীতি ও সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু থাকে কোনটা? পৌরনীতি ও সুশাসনের যেই কেন্দ্রবিন্দু মানে যাকে নিয়ে মূলত পৌরনীতি ও সুশাসন গঠিত বা যে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে এক কথায় যাকে নিয়ে পৌরনীতি ও সুশাসন কেন্দ্রীভূত, এই যে এই বিষয়টা, এটা কোনটা? এটা হলো গিয়ে নাগরিক। এটা হলো গিয়ে নাগরিক, মানে নাগরিকের চাহিদা, নাগরিকের জন্য কোনটা ভালো কোনটা মন্দ ইত্যাদি নিয়ে এই যে পৌরনীতি ও সুশাসন কি করে থাকে? কাজ করে থাকে বা তোমার শাস্ত্রে আলোচনা করা থাকে। আচ্ছা, প্রাচীন ভারতের কোন ব্যক্তি সুশাসন নিয়ে নিজস্ব বিশ্লেষণ রেখে গিয়েছেন? এটাকে কৌটিল্য, সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি সম্রাট আকবর? এটা তোমরা মোটামুটি সকলেই জানো, এটা হলো তোমার কৌটিল্য। তার যে বিখ্যাত গ্রন্থ যেটা এখনো বিভিন্ন শাস্ত্রে পড়ানো হয়, যেরকম ইতিহাস, দর্শন, পৌরনীতি, এই বিভাগগুলোতে এখনো কিন্তু এই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র পড়ানো হয়, যেটা এক প্রকার আসলে একটা রাষ্ট্র পরিচালনা করার দিক নির্দেশনা হিসাবে বিবেচিত করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আচ্ছা, রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কি? রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কোনটি? আচ্ছা, এখানে প্রথমে বলছে সামাজিক ন্যায় বিচার, নৈতিক মূল্যবোধ, রাজনৈতিক বিশ্বাস, সাংস্কৃতিক চর্চা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। দেখো, রাজনৈতিক যে মূল্যবোধ মানে আমাদের সবারই এক ধরনের মূল্যবোধ আছে, আমাদের সবারই একটা আইডিওলজি আছে, চিন্তাধারা আছে, এবং তাহলে রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কি হবে? সামাজিক ন্যায় বিচার? না, এটা তো সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু, এটা তো হবে না। নৈতিক মূল্যবোধ, এটাও মনে করো যে এক হিসাবে সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু, আবার এক কাইন্ড অফ তোমার যে ফিলসফির বিষয়বস্তু, কিন্তু ফিলসফি তো তোমাদের এর মধ্যে নাই।
অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক বিষয়বস্তু, তাহলে এখানেও না। তাহলে রাজনৈতিক মূল্যবোধ হইতে গেলে কি থাকা লাগবে? রাজনৈতিক বিশ্বাসের সাংস্কৃতিক চর্চাটা থাকতে হবে। তাহলে 17-এর অ্যান্সার কি হবে? 17-এর অ্যান্সার হবে সি। আচ্ছা, স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি? স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি? মানে দেখো, আমাদের যখন কোনো স্বাধীনতার হরণ হয়, মানে আমাদের তো বেশ কিছু স্বাধীনতা আছে, আমাদের তো বেশ কিছু রাইটস আছে, তাই না? তাহলে সেগুলো যদি হরণ হয়, সেগুলা যদি আমরা কি না পাই, তখন আমরা কিসের সাহায্য নিতে চাই বলেন? আমরা আইনের সাহায্য নিব, আমরা আইনের সহায়তা নিব, বা যারা হলো গিয়ে আইনের কর্মী, যাদের কাজ আইনকে তোমার মেনটেন করা, এরকম মানুষের কাছে আমরা যাই, তাই না? আমরা পুলিশের কাছে যাই, আমরা হলো উকিলদের কাছে যাই। তাহলে আমাদের স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ, মানে যেটার জন্য আমরা স্বাধীনতাটাকে উপভোগ করতে পারি, সেটার উত্তর কি হবে? মানে সেটার পিছনে দায়ী কোনটা? সেটার পিছনে দায়ী হলো আইন, বা যেটাকে আমি ইংরেজিতে কি বলি? ল। আচ্ছা, বাংলাদেশের তার নাগরিকদের বেকারত্ব থেকে মুক্তি ও সামাজিক নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হবে? মানে এর মাধ্যমে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হবে? যখনই বেকারত্ব থাকবে, এই যে দেখো, বেকারত্ব একটা কেমন সমস্যা, তাই না? বেকারত্ব একটা অর্থনৈতিক সমস্যা, তাই না? বেকারত্ব একটা অর্থনৈতিক সমস্যা, মানে আমাদের টাকা পয়সা নেই, আমাদের ইনকাম নেই, আমরা কাজ করতে পারতেছি না, এর জন্য আমরা কি? আমরা বেকার। তাহলে যখনই যে বেকারত্বের বিষয়টা ফুটে উঠবে, তখন উত্তর কি হবে? উত্তর হবে অর্থনৈতিক সমস্যা। শেষ, আর অন্য কিছু দেখাই লাগবে না তোমার। তাহলে এক কথায়, বেকারত্ব কেমন সমস্যা? এটা কি সামাজিক সমস্যা? সামাজিক সমস্যা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় অর্থনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা আসলে না, জোর করে খাটাইলে হয়। সাংস্কৃতিক সাম্য তো নাই, তাহলে তোমার অর্থনৈতিক সাম্য তোমার বেকারত্ব থেকে মুক্তি দিতে পারে। আচ্ছা, সকল মানুষ সমান, সকল মানুষ সমান, এই ধারণা কি বলে? এই ধারণা কি বলে? সকল মানুষ যে সমান, আমিও সমান, তুমিও সমান, তোমার সাথে সাথে আজকে যারা ক্লাস করতেছে তারা সবাই সমান, এটা কি? এটা হলো কি সাম্য। এটা কি? এটা হলো কি সাম্য, যেটাকে আমরা বলি ইকুয়ালিটি, মানে আমিও সমান, তুমিও সমান, সবাই সমান, এটাকে কি বলে? সাম্য। আচ্ছা, কোন দেশের পার্লামেন্টের তথ্য অধিকার বিষয়টি সর্বপ্রথম আইনে প্রণয়িত হয়? তাহলে কোন, আমরা তো জানি যে প্রত্যেক দেশে কি থাকে? আর পার্লামেন্ট থাকে। পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টে আইন বিষয়ক কথাবার্তা হয়, এবং আইনের হলো কি কোনটা আমাদের দেশের বা আমাদের কনস্টিটিউশনে আইনে যুক্ত হবে, কোনটা হবে না, ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এখানে তথ্য অধিকার, মানে এই যে আমার এই তথ্যটা জানার অধিকার আছে যে রাষ্ট্র এত টাকা কোথায় ব্যয় করতেছে, আমার বাজেট জানার অধিকার আছে, আমার হলো রাষ্ট্রের কোন কর্মকাণ্ডটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, সব আমার জানার অধিকার আছে। এইটা সর্বপ্রথম কোন দেশের সংসদে উত্থাপিত হয়? এটা হলো সুইডেনের সংসদে সর্বপ্রথম উত্থাপিত হয়। আচ্ছা, বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে পাশ হয়? বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে পাশ হয়? বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় 2009 সালে। এর জন্য দেখবা বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 এভাবে লেখা থাকে, বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 এভাবে কিন্তু লেখা থাকে। আচ্ছা, তারপর আমরা দেখি নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? প্রধান কর্তব্য কোনটি? নির্বাচনে ভোট দেওয়া অবশ্যই, কর প্রদান করা অবশ্যই, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা অবশ্যই, আইন মেনে চলা অবশ্যই। তাহলে কি হলো? সব কয়টার উত্তর, তাই না? কিন্তু না, এখানে কি বলছে দেখো, প্রধান কর্তব্য, মেইন কর্তব্য কোনটি? মেইন কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, যে এই রাষ্ট্রে আমি জন্মগ্রহণ করছি, এই রাষ্ট্রের সুযোগ সুবিধা আমি ভোগ করছি, এই রাষ্ট্রকে আমি নিজ বলে মনে করি, এই রাষ্ট্রের পাসপোর্ট আমার আছে, এই রাষ্ট্রের এনআইডি কার্ড আমার আছে, তাহলে এই রাষ্ট্রের কাছে কি আমি অনুগত, মানে এই রাষ্ট্রের কাছে আমি কি দাবি, মানে এই রাষ্ট্র আমার কাছে দাবিদার এক প্রকারের, তাই না? তাহলে এই রাষ্ট্রর কথা বা এই রাষ্ট্রের নিয়ম কারণ আমরা মেনে চলবো। তাহলে রাষ্ট্রের প্রতি যদি তুমি অনুগত থাকো, তাহলে রাষ্ট্র তোমাকে বলছে নির্বাচনে ভোট দিতে, তুমি ভোট দিতে যাবা, রাষ্ট্র তোমাকে বলছে কর প্রদান করতে, তুমি কর প্রদান করবা, রাষ্ট্র তোমাকে বলছে আইন মেনে চলতে, তুমি আইন মেনে চলবা। তাহলে একদম গুরুত্বপূর্ণ কোনটা, সব থেকে মেইন বা ফান্ডামেন্টাল কোনটা? সেটা হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। আচ্ছা, তারপর আমরা দেখি কবে জাতিসংঘ কর্তৃক সার্বজনীন মানবাধিকার গৃহীত ও ঘোষিত হয়? এটা কত সালে হয়? এটা হয় হলো
10 ডিসেম্বর 1948, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমরা একটা জিনিস মাঝে মাঝে করো, সেটা হলো তোমরা শুধুমাত্র এই অংশটুকু মনে রাখো, এই তারিখটুকু মনে রাখো, মেইন সালটা মনে রাখো না। তোমরা দিন মনে রাখো, মাস মনে রাখো। তাহলে দেখো দিন আর মাস কিন্তু এই পর্যন্ত একই, তাই না? দিন আর মাস কিন্তু এই পর্যন্ত একই। এর জন্য তোমরা যখন মুখস্থ করবা তখন কিন্তু দিন পড়বা, মাস পড়বে এবং কি সালও পড়বা। তোমাদের কিন্তু তিনটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি যে কোনটি সামাজিক অধিকার, কোনটি সামাজিক অধিকার। আচ্ছা, এর জন্য আগে আমাদের দেখতে হবে সামাজিক অধিকার কি। সামাজিক অধিকার কি? সামাজিক অধিকার হলো গিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে কি শিক্ষা, ভুল হয়েছে, একবারে নাম্বার দিয়ে লিখে নিই। একদম প্রথমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আর লাস্টে হলো চিত্ত বিনোদন। লাস্টে কি? চিত্ত বিনোদন, মানে যে জিনিসগুলোর মাধ্যমে আমরা আনন্দ অনুভব করি। তাহলে এর ভিতরে এগুলো হলো গিয়ে সামাজিক অধিকার। আবার কিছু কিছু দেশে যেগুলো হলো গিয়ে ওয়েলফেয়ার কান্ট্রি, মানে যেই দেশগুলোকে আমরা ভালো দেশের কথা বললে যেই দেশগুলা আমাদের মাথায় আসে, সেই দেশগুলোকে আমরা বলি ওয়েলফেয়ার কান্ট্রি বা উন্নয়নমূলক রাষ্ট্র। সেই দেশগুলা ভিতরে সামাজিক অধিকারে আরও একটা আছে, সেটা হলো সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা। এখন সামাজিক নিরাপত্তা বলতে কিন্তু এই জিনিসটা বোঝায় না যে তুমি রাস্তাঘাটে সেফ থাকবা, তোমাকে কেউ হার্ম করবে না, এটা না। সামাজিক নিরাপত্তা বলতে বোঝায় যে মনে করো তোমার চাকরি চলে গেছে, রাষ্ট্র তোমাকে মাসে মাসে টাকা দিবে যেন তুমি ভেঙে না পড়ো, বা তোমার যেই অধিকারগুলা বা তোমার যে এই যে সামাজিক অধিকারগুলা এগুলা যেন ওই অর্থের মাধ্যমে পেতে পারো। বা তোমাকে দেখা গেলো মাসে মাসে খাদ্য বা বস্ত্র তোমার বাসায় বাসায় পাঠিয়ে দেবে, বা নির্দিষ্ট অঞ্চল থেকে আনতে হবে, বা নির্দিষ্ট স্থান থেকে আনতে হবে। বা মনে করো যে তুমি চাকরি থেকে রিটায়ার করছো, তোমাকে, বা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমাকে দেখার কেউ নাই, তখন তোমাকে সামাজিক নিরাপত্তা হলো গিয়ে পাঠাবে সেই রাষ্ট্র, এবং সেটাও সেই রাষ্ট্রের দায়িত্ব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সামাজিক অধিকারগুলো কি কি। এখন আমরা দেখি অপশন কোনটি সামাজিক অধিকার। কর্মের অধিকার না, এর ভিতরে তো সে ব্যাপারে কিছু বলা নেই। আবেদনের অধিকারের ব্যাপারেও বলা নেই। স্থায়ীভাবে বসবাসের অধিকার, এই যে দেখো বাসস্থান আছে না, আছে। আচ্ছা, তাহলে এইটা হবে। তো আমরা ঘ নাম্বার দেখি সম্পত্তি ভোগের অধিকার। সম্পত্তি ভোগের অধিকার না, তাহলে আমাদের উত্তর কোনটি হবে? সামাজিক অধিকার কোনটি? স্থায়ীভাবে বসবাসের অধিকার। আচ্ছা, রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কোনটি? রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কোনটি? দলীয় নেতার স্বার্থ সংরক্ষণ না, দল আগে, নেতা পরে। এখন নেতা যদি কোনো খারাপ কাজ করে, দলকে কিন্তু সেটা ডিফেন্ড করা ঠিক না। যদি আমরা দেখি যে বাংলাদেশে আসলে তার ব্যতিক্রমটা ঘটে, কিন্তু সেরকম ঠিক না। প্রার্থী মনোনয়ন দেওয়া, হ্যাঁ, এইটা রাজনৈতিক দলের অন্যতম কাজ। যে রাজনৈতিক দল ডিসাইড করবে যে আমাদের এই অঞ্চল থেকে এমপি ইলেকশন হবে, এখানে তো আমাদের অনেক কয়টা ক্যান্ডিডেট আছে, আমরা কাকে ক্যান্ডিডেট হিসাবে, আমাদের ফাইনাল ক্যান্ডিডেট হিসাবে চুজ করব, এ বি সি না ডি। এটা হলো রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ। চাঁদা সংগ্রহ করা তো অবশ্যই প্রধান কাজ না, এবং এটা কোনো কাজই না। এবং নিজ দলের গুণকীর্তন করা, গুণকীর্তন নিজের করা নিজে ভালো না, নিজের ঢাকঢোল পিটানো আসলে ভালো না। তাহলে 26-এর উত্তর কি হবে? প্রার্থী মনোনয়ন, বা রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ প্রার্থী মনোনয়ন দেওয়া। আচ্ছা, তারপরে আমরা দেখি যে নেতৃত্বে বা নেতৃত্ব একটি কেমন গুণ? নেতৃত্ব একটি কেমন গুণ? নেতৃত্ব একটি কেমন গুণ? নেতৃত্ব কোনো অর্থনৈতিক গুণও না, এটা কোনো নৈতিক গুণও না, এটা আবার সামাজিক গুণও না। তাহলে নেতৃত্ব কেমন গুণ? নেতৃত্ব হলো তোমার নেতৃত্ব হলো সামাজিক গুণ, নেতৃত্ব রাজনৈতিক গুণ না। তার কারণ হলো যারা রাজনীতি করে, যারা নেতা, তাদের ভিতরে লিডারশিপ কোয়ালিটিটা থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু এটা মূলত একটা সামাজিক
গুণ, যে আমরা সমাজে বসবাস করতেছি, আমরা সমাজের যেই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোর কথা বলতে পারতেছি, তো আমরা সমাজে বসবাস করেই কিন্তু আমরা লিডারশিপ যে কোয়ালিটি সেটা আমরা গঠন করতেছি। একটা পলিটিক্যাল পার্টি বা একটা পলিটিক্স যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু মানুষকে আসলে এভাবে নেতা হতে শেখায় না। মানুষ যেখানে জন্মগ্রহণ করে, যে পরিবেশে বেড়ে ওঠে, সেই কিন্তু সেখান থেকে একজন নেতাতে রূপ ধারণ করেন, এবং পরবর্তীতে সে যদি মনে করে যে না, আমি কোনো 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 পলিটিক্যাল পার্টির আন্ডারে আমার দেশকে সার্ভ করব, বা কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে আমার দেশকে সেবা করব, তখন সে কি করে? তখন সে পলিটিক্সে ঢোকে। আচ্ছা, রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের কি মূল ভিত্তি, প্রাণ না মূল লক্ষ্য? মূল ভিত্তি, প্রাণ না মূল লক্ষ্য? রাজনৈতিক দল আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি অবশ্যই, প্রাণ অবশ্যই, কিন্তু মূল লক্ষ্য কিন্তু না। রাজনৈতিক দল আধুনিক গণতন্ত্রের মূল লক্ষ্য না, কারণ আধুনিক গণতন্ত্রে বিশ্বাস করে যে রাজনৈতিক যে তোমার দলের হলো থাকতে হবে এরকম কোনো, এটা এই গোলটা মাথায় রেখে চলে না। রাজনৈতিক দল অবশ্যই দরকার, কিন্তু এটাকে আসলে মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয় না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এই যে প্রথমটা, মানে মূল ভিত্তি ও প্রাণ। মূল লক্ষ্য কিন্তু হবে না। আগেই বলছে 1 2 3 দেখলে কিন্তু আগে দাগায় দেওয়া যাবে না, আগে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে, কারণ অপশনগুলো এভাবে সেট করা থাকে যেন তোমরা কনফিউশনে ভোগো। আচ্ছা, কতগুলো নিজের উপর ভিত্তি করে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন? তাহলে কতগুলো নিয়মের হবে, এখানে একটু ভুল হয়েছে, কতগুলো নিয়মের, কতগুলো নিয়মের উপর ভিত্তি করে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন। মানে এক কথায় অ্যারিস্টটল 2টা নিয়মের উপর ভিত্তি করে সরকারের কি করেছেন? শ্রেণীবিভাগ বা ডিভিশন করেছেন। আচ্ছা, শাসন বিভাগের মূল কাজ কি? শাসন বিভাগের মূল কাজ কি? শাসন বিভাগ বলতে এখানে মূলত বোঝায় কোনটি? শাসন বিভাগ বলতে বোঝায় তোমাদের সুপ্রিম কোর্ট। এই যে কিছুদিন আগে কয়েকজন গেল না সুপ্রিম কোর্ট ঘেরাও করতে, এই হলো গিয়ে সেই সুপ্রিম কোর্ট। আচ্ছা, সরি, শাসন বিভাগ হলো সচিবালয়, একদম ভুল বলছে, 1 মিনিট। শাসন বিভাগ হলো সচিবালয়, সচিবালয় যেটা কোথায় অবস্থিত? যেটা সেটা হলো গিয়ে ঢাকার গুলিস্তানে অবস্থিত। তাহলে শাসন বিভাগের বা সচিবালয়ের মূল কাজ কি? আইন সংশোধন করা, আচ্ছা বিচারিক কার্যক্রম পরিচালনা করা, আইন প্রণয়ন করা, নাকি আইন প্রয়োগ করা? আচ্ছা দেখো, এখন আইন সংশোধন এবং আইন প্রণয়ন এই দুইটা কিন্তু আমাদের যে ন্যাশনাল পার্লামেন্ট সেটার কাজ। তাহলে আইন সংশোধন এবং আইন প্রণয়ন আমাদের সংসদের কাজ। তবে আইন যে প্রয়োগ করা, মানে আমার তোমার মতো সাধারণ মানুষের উপরে যে আইন প্রয়োগ করা, যেন আমরা সেই আইন বা নিয়ম নীতি মেনটেন করে চলি, এটা কিন্তু শাসন বিভাগ বা যেটা হলো যে সচিবালয়, যেখানে আসলে সচিবরা থাকেন, সচিবরা বসেন, তাদের মূল কাজ হলো এই আইনটা আমার তোমার মতো সাধারণ মানুষের উপরে প্রয়োগ করা। আচ্ছা, এক জাতি এক দেশ এক নেতা কোন সরকার ব্যবস্থার আদর্শ? তাহলে দেখো, এক নেতা মানে কি? একটাই পলিটিক্যাল পার্টি, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে আলাদা আলাদা নেতা। তাহলে যদি বলা হবে এক নেতা, এক নেতা বলতে কি বোঝাবে? সেখানে একটা পলিটিক্যাল পার্টি। এবং এই যে দেখো, একনায়কতান্ত্রিক যে দেশগুলা, একনায়কতান্ত্রিক যে দেশগুলা, সেখানে কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করাও নিষেধ, অন্য কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করাও নিষেধ। যেরকম ইউনাইটেড আরব এমিরেটস বা যেটাকে আমরা বলি সংযুক্ত আরব আমিরাত। তোমরা অনেকে মনে করো দুবাই আলাদা একটা দেশ, কিন্তু দুবাই কিন্তু আলাদা একটা দেশ না। এই যে সংযুক্ত আমিরাতের একটা অংশ হলো গিয়ে দুবাই। সংযুক্ত আরব আমিরাত বলো, তোমরা হলো গিয়ে সৌদি আরব বলো, সৌদি আরবও কিন্তু এরকম এক নায়কতান্ত্রিক দেশ, এবং সেখানে একটা জাতি একটা দেশ একটা নেতা, এবং অন্য কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল দল বা রাজনৈতিক দল গঠন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তুমি যদি গঠন করো বা তুমি যদি কোনো পলিটিক্যাল প্রোটেস্ট করো, রাস্তায় নামো, তোমাকে সোজা বিনা কথায় আগে জেলে ঢুকাবে, এরপরে অন্য কথা। আচ্ছা, কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ? কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ? এটা কি আইনের দৃষ্টিতে সবাই সমান? এটা তো আসলে রাজনৈতিক সাম্য না, এটা তো আইনের বিষয় চলে গেল। ন্যায্য মজুরি নিশ্চয়তা, এটাও তো আসলে রাজনৈতিক কোনো বিষয় না। মালিক শ্রমিক
সম্পর্ক উন্নয়ন, এটাও কি রাজনৈতিক কোনো বিষয় না। তাহলে রাজনৈতিক বিষয় কোনটি? সার্বজনীন ভোটাধিকার, মানে 18 বছরের উপরে যে কেউ ভোট দান বা ভোট প্রদান করতে পারবে, এটা হলো একটি রাজনৈতিক সাম্য। আচ্ছা, কর্তব্য বলতে কি বোঝায়? কর্তব্য বলতে কি বোঝায়? আচ্ছা, কর্তব্য বলতে মূলত কোনটা বোঝায়? এটা কি কাজ বোঝায়? আমরা অনেকে কাজ আর কর্তব্য এক মনে করি, কাজ আর কর্তব্য কিন্তু ভিন্ন। আচ্ছা, তাহলে কি কর্তব্য কাজ তো এক হবে না, দায়িত্ব হবে না, অধিকারও হবে, সরি গুরুত্ব হবে না, অধিকার হবে না, হবে হলো দায়িত্ব। মানে তোমার উপর যখন তোমাকে যখন কোনো কেউ বলবে যে, মনে করো যে রফিক তুমি এই কাজটা করো, তখন তোমাকে যেই জিনিসটা দিচ্ছে সেটা হলো কি তোমার উপর একটা কর্তব্য বর্তানো হচ্ছে, এবং সেই কাজটা করা তোমার কি, তোমার দায়িত্ব। তাহলে কর্তব্য বলতে কোনটা বোঝায়? কর্তব্য বলতে বোঝায় দায়িত্ব। আচ্ছা, নগর রাষ্ট্রের মূলে আধুনিক যুগ, নগর রাষ্ট্রের মূলে আধুনিক যুগে কোন রাষ্ট্র গড়ে উঠেছে? মানে নগর রাষ্ট্রের যে কনসেপ্ট, নগর রাষ্ট্রের যে কনসেপ্ট, এইটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে কোনটা? এটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে হলো গিয়ে জাতীয় রাষ্ট্র, বা এক কথায় আমরা যেটাকে বলে থাকি জাতি রাষ্ট্র। তাহলে দেখো, আগে ছিল কেমন ধরনের রাষ্ট্র? নগর রাষ্ট্র, যেরকম রোম, যেটা রোম শহর, ইতালির রোম শহর, সেটা কে কেন্দ্র করেই আগে একটা রাষ্ট্র ছিল। মানে ওই রোমের যে শহরটা, ওইটুকু একটা অঞ্চল, এবং ওইটাই একটা রাষ্ট্র। কিন্তু পরবর্তীতে কি হলো, এরকম যে টাউন বা শহরের উপর ভিত্তি করে রাষ্ট্রের কনসেপ্টটা বাদ দিয়ে আরও কিছু অঞ্চল, আরও কিছু এরিয়াকে একত্রিত করে কি করা হলো? দেশ করা হলো, বা একটা স্টেট গড়ে তোলা হলো, এবং সেইটা পরবর্তীতে একটা রাষ্ট্রের মর্যাদা পেল পরবর্তী সময় বা আধুনিক সময় এসে, এবং সেটাকে বলা হয় জাতি রাষ্ট্র। সেটাকে কি বলা হয়? জাতি রাষ্ট্র। মানে তখন জাতি একটা রাষ্ট্রের রূপ ধারণ করতেছে। যেরকম বাংলাদেশ একটা জাতি রাষ্ট্র, ইন্ডিয়া একটা জাতি রাষ্ট্র, পাকিস্তান একটা জাতি রাষ্ট্র, নেপাল, ভুটান, এগুলা সবই কি এক একটা করে জাতি রাষ্ট্র। কিন্তু তোমাকে যখন বলবে রোমের কথা, যে প্রাচীন সময় বা প্রাচীন সভ্যতার রোমের কথা, তখন রোম কি? রোম হলো নগর রাষ্ট্র। রোম হলো নগর রাষ্ট্র। আচ্ছা, তারপরে আমরা দেখি জন অস্টিনের মতে আইনের উৎস কোনটি? জন অস্টিনের মতে আইনের উৎস কোনটি? জন অস্টিনের মতে আইনের উৎস হলো গিয়ে সংবিধান। কারণ নৈতিক যে বিষয়টা, এটা আসলে আপেক্ষিক। মানে তোমার কাছে একটা জিনিস নৈতিক মনে হইতে পারে, আমার কাছে একটা জিনিস নৈতিক মনে হইতে পারে। তাহলে আইন তো এরকম বিভাজনের মধ্যে পড়বে না, তাই না? আইন তো জাস্ট একটা অবজেক্টিভ বিষয়, মানে তোমার জন্য যা, আমার জন্য তা। তাহলে এরকম এই যে কারোর জন্য ঠিক, কারোর জন্য বেঠিক, এই টাইপের জিনিস কি হবে না আইন। অর্থনৈতিক বিষয়টার সাথে সম্পর্কও না, ধর্মীয় বিষয় এরকম যে কারোর জন্য আমি মনে করো যে কোনো হিন্দুকে যদি একটা মুসলিম আইনের উপর ভিত্তি করে দণ্ড দেই, তাহলে তো হবে না, তাই না? তাহলে জন অস্টিনের মতে আইনের উৎস কোনটি? আইনের উৎস হলো এই সংবিধান। আচ্ছা, আন্তর্জাতিক মানবাধিকার কি? আন্তর্জাতিক মানবাধিকার হলো জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অধিকার, অবশ্যই। বিশ্বের সকল মানুষের জন্মগত অধিকার, অবশ্যই। সামাজিক অধিকার না, মানবাধিকারের সাথে সামাজিক অধিকারের সম্পর্ক নেই। সামাজিক অধিকার কোনগুলা? এই যে দেখো, তোমাদেরকে একটু আগে আমি দেখেছিলাম, এই যে দেখো, এইগুলা হলো গিয়ে সামাজিক অধিকার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এই পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য খাটে। কিন্তু পরবর্তীতে যেই সামাজিক নিরাপত্তা, এটা মূলত উন্নয়নশীল রাষ্ট্র, যেমন নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন বা স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিজগুলো, দেশগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে এই সামাজিক নিরাপত্তাটা খাটে বা এটা প্রযোজ্য। কিন্তু অন্য দেশগুলোর জন্য আসলে এখনো ওই লেভেলে হলো গিয়ে যেতে পারেনি। তাহলে যখন তোমাকে বলা হবে যে আন্তর্জাতিক মানবাধিকার কি, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অধিকার, অবশ্যই। তারপরে বিশ্বের সকল মানুষের জন্মগত অধিকার, অবশ্যই, কিন্তু সামাজিক অধিকার না। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এ, মানে রোমান সংখ্যায় 1 আর 2। আচ্ছা, উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, বাংলাদেশ একটি আদালতের মাধ্যমে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মায়ানমারের সাথে সমুদ্র সংক্রান্ত বিরোধের মীমাংসা করে। বাংলাদেশ কোন আইনের মাধ্যমে উক্ত বিরোধ মীমাংসা করে? আচ্ছা দেখো, যখন সরকারি বা বেসরকারি হবে,
এটার সাথে আসলে কোনো সম্পর্কই নেই। তার কারণ হলো এখানে আছে কি বাংলাদেশ এবং কি মিয়ানমার। তাহলে এখানে তো সরকারি বেসরকারি প্রশ্নই ওঠে না, প্রশাসনিক বিষয় আসলে খাটে না, কারণ প্রশাসনিক আসলে একটা দেশের মধ্যে সীমাবদ্ধ প্রশাসনিক কর্মকাণ্ড। কিন্তু যখন এখানে দুই বা দুইয়ের অধিক দেশ ইনভলভ হয়ে যাবে তখন সেটা আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে। তাহলে বাংলাদেশ এবং মায়ানমারের যে সমুদ্র সীমার যে বিরোধ, বা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে সমুদ্র সীমার বিরোধ, বা যেই দেশ বা যেই দুই বা দুইয়ের অধিক দেশের সাথে সমুদ্র সীমানা বা নদী নিয়ে বিরোধ থাকবে, সেটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মীমাংসিত হবে। আচ্ছা, উক্ত আইনের সঠিক প্রয়োগের ফলে কি হবে দেখি তো। আচ্ছা, উক্ত আইনের সঠিক প্রয়োগের ফলে কি হবে? বিভিন্ন রাষ্ট্রের আইন শৃঙ্খলা উন্নয়ন হবে না। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটাই বলো, যেটা আন্তর্জাতিক যেই এই ধরনের বিচারগুলা করে থাকে, তারা কিন্তু এই জন্য কাজ করে না যে বাংলাদেশ এবং মায়ানমারের যে সমস্যাটা আমি সলভ করে দিচ্ছি এর মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে বা মায়ানমারের আইন শৃঙ্খলার উন্নতি হবে, এরকম কোনো এর কোনো অ্যাটলিস্ট ডিরেক্ট সম্পর্ক নাই। ইনডিরেক্ট সম্পর্ক সব কিছুর সাথে থাকতে পারে, কিন্তু ডিরেক্ট বা সরাসরি কোনো সম্পর্ক নেই। তাহলে এটা হবে না। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার সাথে তো কোনো সম্পর্কই নেই, কোনো রিলেটেডই না। ব্যক্তির সাথে ব্যক্তি সম্পর্ক থাকবে, এটা দুইটা দেশের কথা বলা হচ্ছে, ব্যক্তির এখানে কোনো সম্পর্ক নেই। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় থাকবে। হ্যাঁ, এই যে দেখো, তাহলে যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বাংলাদেশ এবং মায়ানমারের সমুদ্র সীমা সমস্যাটা সলভ করে দিল, তখন কিভাবে সলভ করলো? সৌহার্দ্যমূলক সাথে, মানে এখানে কোনো মারামারি না, চিৎকার চেঁচামেচি না, রাগারাগি না, তারা শান্তিপূর্ণ এসি রুমে বসছে, বাংলাদেশ বলছে এটা হওয়া উচিত, মায়ানমার বলছে এটা হওয়া উচিত, অন্য লোকজনের কথাবার্তা শুনছে, তারপর বিজ্ঞ জাজ মণ্ডলী যেটা ডিসিশন নিছে সেটা সবাই আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, বিজ্ঞ জাজ বা বিজ্ঞ আদালত যেটা বলছে আমরা সেটা মেনে নিতে বাধ্য। এরকম করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে লাস্টে দুই দেশের প্রতিনিধিরা হাত মিলিয়ে চলে গেল। তাহলে দেখো, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় থাকলো। তাহলে যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি এখানে ইন্টারফেয়ার না করতো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি এখানে ইন্টারফেয়ার না করে এই সমস্যাটা সমাধান না করতো, তখন কি হতে পারতো? তখন দেখালো দুই দেশের মধ্যে কিন্তু যুদ্ধ হতে পারতো। কারণ এই যে এই ছোট ছোট মাঝারি বড় ইস্যু এইগুলা নিয়ে কিন্তু আমরা প্রায় দেখি একটা দেশ আরেকটা দেশের উপর হামলা করতেছে। এটা তো ফ্রিকোয়েন্ট সময় আরো বেশি দেখা যাচ্ছে, তোমরা তো অবশ্যই জানো। তাহলে 38 নম্বরের উত্তর কি হবে? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় থাকবে। মানবাধিকার দিবস কবে অবস্থিত? মানবাধিকার দিবস অবস্থিত 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস অবস্থিত 10 ডিসেম্বর, বা এক কথায় হিউম্যান রাইটস ডে। আচ্ছা, গণতন্ত্র এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেকেরই অংশদায়িত্ব আছে। মানে গণতন্ত্র এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে আসলে সবারই ইনভলভমেন্ট রয়েছে, যেখানে কার ইনভলভমেন্ট রয়েছে? সবার। এই সংজ্ঞাটা কে দিয়েছে? লর্ড ব্রাইস দেয় নাই, বার্কার দেয় নাই, অস্টিন দেয় নাই, এই সংজ্ঞাটা দিয়েছে হলো গিয়ে শেলি। এই সংজ্ঞাটা দিয়েছে শেলি। আচ্ছা, এরপরে আমরা দেখি দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা? মানে তুমি পৌরনীতি পড়ো, তুমি সমাজবিজ্ঞান পড়ো, তুমি যুক্তিবিদ্যা পড়ো, তুমি যেটাই পড়ো না কেন, সব বিষয় বা সব শাস্ত্রের জন্য খুবই কমন একটা প্রশ্ন হলো দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা। এবং পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি মূলত লেখা মন্টেস্কুর। স্পিরিট অফ লস গ্রন্থটি লেখা মন্টেস্কুর। এমনি অস্টিন, রুশো, অ্যারিস্টটল তাদেরও অনেক গুরুত্বপূর্ণ লেখনী আছে, তাদের অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, উক্তি আছে, বিভিন্ন বিষয়ে তাদের মতবাদ আছে। এগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পৌরনীতি, তোমার সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা এবং কিছু কিছু ক্ষেত্রে ইতিহাসের জন্য প্রযোজ্য। আচ্ছা, কে সৃষ্টিকারী গোষ্ঠীকে লবি গ্রুপ বলেছেন? কে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লবি গ্রুপ বলেছেন? তাহলে দেখো, কিছু গোষ্ঠী আছে না যে সবসময় সরকারকে বা প্রশাসনকে চাপ দেয় যে এটা করেন, এটা করতে হবে, না হলে আমরা আজকে শাহবাগ ব্লকেট করব, আমরা আজকে এই দেশের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্লকেট করব, বা যে হলো সরকারকে বা রাষ্ট্রকে বা প্রশাসনকে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করে নিজেদের যেই দাবিটা সেটা তোমার কি সেটা যেই যেন ইমপ্লিমেন্ট হয় তার জন্য কাজ করে। এখন এই যে এই গোষ্ঠীগুলোকে কি গ্রুপ বলেছেন? লবি গ্রুপ বলেছেন। কে বলেছেন? এস ই ফাইনার। এস ই ফাইনার। আচ্ছা,
লিড শব্দটির অর্থ কি? লিড বলে না যে লিড 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 করা বা লিডার, তাহলে উদ্বুদ্ধ করা, নির্দেশ করা, অনুপ্রাণিত করা, পরিচালনা করা। তাহলে দেখো এই প্রত্যেকটা শব্দ কিন্তু তোমাদের কাছে একই রকম মনে হচ্ছে, বা প্রত্যেকটা শব্দ কিন্তু কাইন্ড অফ সিমিলার বা সমার্থক শব্দ টাইপের। তাহলে লিড শব্দের আসল যেই প্রতিশব্দ সেটা হলো নির্দেশ করা। নির্দেশ করা মানে কাউকে কোনো কিছু করতে বলা, এটা হলো মূলত লিডের মানে লিড শব্দটির অর্থ হলো নির্দেশ করা। সরকারের অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ কয়টি? এটা তো মনে করো যে পৌরনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম সহজ একটা প্রশ্ন। সেটা হলো কি 3টি, এবং 3টি কি কি? একটা হলো আমরা সকলেই জানি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের মধ্যে কোনটা পড়তেছে? আইন বিভাগের মধ্যে পড়তেছে তোমার জাতীয় সংসদ, জাতীয় সংসদ। শাসন বিভাগের মধ্যে কি পড়তেছে? শাসন বিভাগের মধ্যে পড়তেছে সচিবালয়। আর বিচার বিভাগের মধ্যে কি পড়তেছে? বিচার বিভাগের মধ্যে পড়তেছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের মধ্যে পড়তেছে সুপ্রিম কোর্ট। তাহলে এক কথায় পৌরনীতি খুবই বেসিক একটা প্রশ্ন, যেটা শুধুমাত্র তোমরা এই সময় এসে পড়তেছো তা না, তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ছিল ক্লাস 8, 9, 10 যে কোনো সময় তোমরা পড়ছো সরকারের অঙ্গ টোটাল বা সব মিলে 3টি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগের মধ্যে পড়তেছে সংসদ, শাসন বিভাগের মধ্যে পড়তেছে সচিবালয় এবং বিচার বিভাগের মধ্যে পড়তেছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, E.M. হোয়াইট কোন গ্রন্থে পৌরনীতি সংজ্ঞা দিয়েছে? পৌরনীতি সংজ্ঞা বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিরা বা যারা বিভিন্ন যাদেরকে আমরা হলো গিয়ে পৌরনীতি বিশেষজ্ঞ বলে থাকি, বা যাদেরকে আমরা হলো গিয়ে তোমার পণ্ডিত বলে থাকি পৌরনীতির, তারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন। এবং এইগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো গিয়ে E.M. হোয়াইট প্রদত্ত সংজ্ঞা, যেটা তিনি দিয়েছেন দ্য ফিলোসফি অফ সিটিজেন নামক গ্রন্থে বা বইয়ে। আচ্ছা, নেটিও ও নেটাস কোন শব্দ থেকে এসেছে? তাহলে দেখা যায় নেশন বা বলি না, বা সিটিজেন, বা মনে করো পলিটিক্স, এই শব্দগুলো কোন শব্দ থেকে এসেছে বা এর উৎস কোনটা? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বারবার এসে থাকে, এবং এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ল্যাটিন। তাহলে দেখো কিছু কমন কোশ্চেন বারবার আসে, আবার বলতেছি, এই যে একটা শব্দ দিয়ে বলতে পারে এটা কোন শব্দ থেকে এসেছে বা এই শব্দের উৎস কোনটা, বা একজনের উক্তি দিয়ে বলতে পারে এটা কার উক্তি, বা একটা বইয়ের নাম দিয়ে বলতে পারে যে এটা কার লেখা বই। এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে এবং বারবার আসবে, এবং ভালো করে তোমার এই জিনিসগুলা পড়তে হবে। আচ্ছা, 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কারা? ন্যাশনাল আওয়ামী পার্টি হলো গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল জানি, তবে পিডিবি, নিজামী ইসলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, মুসলিম লীগ, জামাত ইসলাম এটাও তোমার 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এই যে এইটা। ওকে, ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতাকে এই যে 2024 জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতেও এসেছে, এবং এটার উত্তর হবে মুসোলিনি। মুসোলিনি কে ছিলেন? মুসোলিনি ছিলেন একজন ইটালিয়ান পলিটিশিয়ান অ্যান্ড জার্নালিস্ট, এবং জার্নালিস্ট। এবং তিনি কি ছিলেন? তিনি একজন স্বৈরাচার ছিলেন। কত থেকে কত সময়? তিনি ছিলেন হলো 1922 থেকে 1943। ওকে, আইন হলো সার্বভৌম কর্তৃত্বের আদেশ, এবং এই উক্তিটা কার? এটা অস্ট্রিয়ান। তাহলে দেখো এই যে আমরা তোমাদের এই যে কোশ্চেন সলভ বা তোমরা যেটাই বলো ফাইনাল প্রিপারেশন ক্লাস যেই নামে তোমরা ডাকো না কেন, এখানে যে উক্তি, বই, এই টাইপের প্রশ্ন দেওয়ার কারণ বেশি, যেন তোমাদেরকে আমরা বুঝাতে পারি এটার গুরুত্ব কতটুকু, এবং এখান থেকে যেন তোমরা যে কালকে পরীক্ষায় বসতেছো সেখানে যেন তোমাদের কিছু না কিছু হলেও কমন বাঁধে। এবং আজকের লাস্ট প্রশ্ন ফাইনাল, কোনটি জনমত গঠনে সহায়ক? জনমত কি? মানে
কোনো কিছুর মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ স্প্রেড করা, এবং এটা ম্যাস পিপলের মধ্যে স্প্রেড করা, এবং এমন একটা মেসেজ স্প্রেড করা যেটা আমাদেরকে আসলে এক হিসাবে নাড়িয়ে দেয় বা আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করে বা আমাদেরকে এই বিষয়ে ভাবায়। তাহলে এই যে জনমত গঠনে সহায়ক কোনটি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে জনমত গঠন সহায়কে অত একটা উৎকৃষ্ট ভূমিকা পালন করে না। তারা তাদের কাজ করে, ঠিক আছে, ভেরি ফাইন, কিন্তু জনমত গঠন আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সংবাদপত্র পালন করে অবশ্যই। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ আসলে জনমত গঠন করা, তাদের কাজ শিক্ষা দেওয়া, এটা হবে না। আর সামরিক বাহিনীর তো এটা আসলে কোনো কাজই না। তো আজকে এই হলো তোমাদের সাথে আমাদের পৌরনীতি প্রথম পত্রের ক্লাস। আশা করি ক্লাসটা করে তোমাদের কিছু হলেও সহায়তা হয়েছে, তোমাদের কিছু ডাউট সলভ করার চেষ্টা করেছি, এবং আশা রাখছি পরবর্তীতে তোমাদের যে পৌরনীতি দ্বিতীয় পত্রের ক্লাস আছে সেখানে তোমাদের উপস্থিতি আমরা পাবো। এবং পৌরনীতি প্রথম পত্রের ক্লাস আজকে যে করেছো, এমসিকিউ বেশ কয়েকটা সলভ হলো, এবং এখানে যে ধরনের এমসিকিউ করানো হলো, এখানে যেই ধরনের এমসিকিউ গুরুত্বপূর্ণ বলে তোমাদের বলা হলো, আশা করি তোমরা তোমাদের বই বা সহায়ক অন্যান্য যে বইগুলো আছে সেখান থেকে দেখবা। তার কারণ হলো এমসিকিউ মনে করো 30-এ যদি তুমি 30 পাও, এটা আসলে তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আর সৃজনশীল তুমি যেরকম যাই লেখো না কেন, দেখা গেলো 70-এর মধ্যে তুমি অনেক ভালো লিখলেও মনে হয় 60-61 বা 62-এর বেশি পাবা না, আর অনেক খারাপ লিখলেও বা মোটামুটি একটা ধারণা থেকে লিখলেও দেখা গেলো 50-এর নিচে পাবা না। তাহলে সৃজনশীল আসলে কিন্তু অতটা ভালো অতটা খারাপ করা কম্পারেটিভলি একটু টাফ, কিন্তু এমসিকিউ কিন্তু চাইলেই 30-এ 30 ওঠানো যায়। তাহলে তোমাদের টার্গেট থাকবে এইখানে অ্যাটলিস্ট যেন 30-এ 30 থাকে, বা না থাকলে 28-29-এর কম যেন না আসে, এবং ওইখানে A+ তোলার জন্য বাকি যেটুকু যা দরকার সেটুকু তোমরা আশা করি পারবে। এবং এর মাধ্যমেই আজকের ক্লাস আমরা শেষ করতেছি। আশা রাখছি পরবর্তীতে মানে আগামীকাল তোমাদের সাথে 3টায় কিন্তু আমাদের আবার ক্লাস আছে পৌরনীতি দ্বিতীয় পত্রের, সেখানে তোমাদের উপস্থিতি আমরা পাবো। তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা আগামীকালকের পরীক্ষার জন্য। আসসালামু আলাইকুম।